এই গল্পটি এমন একজন ব্যক্তির সম্পর্কে যে নিজের নাম মনে না থাকার কারণে নিজের পরিচয় খুঁজে বের করতে বের হয়। শুধু এটাই জানা যায় যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সংস্থা CIA তাকে খুঁজছে এবং যে কোনো মূল্যে তাকে হত্যা করতে চায়। গল্পের শুরুতে বোন কিছু চুরি করার পর আমেরিকান দূতাবাস ছেড়ে চলে যেতে চলেছে। সে একজন প্রহরীকে দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে বিপদ টের পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বোন যখন হাত তোলে তার ভেতরের লড়াইয়ের মোড় চালু হয়ে যায়। সে যে পিস্তলটি ছিনিয়ে নিয়েছিল তা তুলে নেয়, তাকে সাহায্য করতে আসা দুই প্রহরীকে পিছু হটতে বাধ্য করে এবং সোজা হল থেকে বেরিয়ে যায়। সে পালানোর সময় পিস্তলটি আবর্জনার ঝুড়িকে ফেলে দেয়। পথে সে একজন নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দেয় এবং শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য তার ওয়াকি-টকি তুলে নেয়। এদিকে অস্ত্রকক্ষে সৈন্যদের মধ্যে বন্দুক বিতরণ করা হচ্ছে। বোন দেয়াল থেকে জরুরি বহির্গমন পথের একটি মানচিত্র তুলে নেয় এবং মুহূর্তের মধ্যে প্রতিটি বহির্গমন পথ এবং দরজা মুখস্থ করে নেয়। ঠিক তখনই সৈন্যরা উপরের তলায় যেতে শুরু করে। ওয়াকি-টকিতে তাদের কথোপকথন শুনে বোন সিঁড়ি বেয়ে সোজা পঞ্চম তলায় চলে যায়। সে ফায়ার এক্সিট দরজা ভেঙে লোহার গেটটি লাথি মেরে খুলে দেয়। নিচে আগুন থেকে বাঁচার জন্য একটি সিঁড়ি আছে, কিন্তু এটি ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। বাধ্য হয়ে বন্ড ছাদে ওঠার সিদ্ধান্ত নেয়। সে একটি পচা রেলিংয়ে পা রাখে এবং যেমনটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল তেমনই ঘটে, ট্র্যাজেডি ঘটে। তার ব্যাগে তার সত্যতার গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, যা যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। ইতিমধ্যে রক্ষীরা পঞ্চম তলায় পৌঁছায়। বোন বাকি ভাঙা সিঁড়ি বেয়ে উঠে নিচের জানালায় পৌঁছানোর চেষ্টা করে। সে চেষ্টা করে, ঠিক তখনই রক্ষীরা জরুরি প্রস্থানের দরজায় পৌঁছায়। পরিস্থিতি ভয়াবহ, কিন্তু সেই মুহূর্তে বোন সাহায্য খুঁজে পায়। সে দেয়ালে আটকে যায় এবং রক্ষীদের দৃষ্টি এড়িয়ে যায়। সে ধীরে ধীরে দেয়াল বেয়ে হামাগুড়ি দেয়। আরোহণ একজন এজেন্টের জন্য মৌলিক প্রশিক্ষণের অংশ। সে দেয়ালের সাধারণ ফাটল ভেদ করে আঙুলগুলো ঢুকিয়ে নিচের জানালায় একে একে নেমে আসে। সে সত্য জানতে চায়, তাকে খুঁজে বের করতে হবে যে সে কে, তার আসল নাম কি। এবং তারপর সে সেই একই মহিলার সাথে দেখা করে যে কিছুক্ষণ আগে ভিসা অফিসারের সাথে তর্ক করছিল। বোর্ডেন তার অভিজ্ঞতা এবং সহজাত প্রবৃত্তির সাহায্যে তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে এই মহিলা আর্থিক সমস্যায় পড়েছেন এবং তাকে পালাতে হবে। তিনি তাকে একটি চুক্তির প্রস্তাব দেন, তাকে প্যারিসে নামিয়ে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা। মহিলাটি প্রথমে ভাবেন এটি একটি প্রতারণা হতে পারে, কিন্তু বোন কোনো কথা না বলেই তাকে 10 লক্ষ টাকা দিয়ে দেন। প্যারিসে পৌঁছানোর পর তিনি আরও 10 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। হঠাৎ একটি পুলিশের গাড়ি পাশ দিয়ে চলে যায় এবং বোন প্রতিক্রিয়াস্বরূপ লুকিয়ে পড়ে। কিছুক্ষণ চিন্তাভাবনার পর, অথবা কিছুই না, এর মানসিকতা নিয়ে মহিলাটি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার সামনে দাঁড়িয়ে থাকা এই সরল চেহারার লোকটির দিকে তাকায়, কিন্তু তার কোনো ধারণা নেই যে তার ভবিষ্যৎ জীবন ক্রমাগত পলাতক এবং লুকিয়ে থাকবে। এদিকে CIA অফিসে বৃদ্ধ কনক্লিন বোর্নের পুনরাবির্ভাবের খবর পান। সে তৎক্ষণাৎ তার লোকদের সক্রিয় করে এবং বোর্নের নজরদারি ফুটেজ উদ্ধার করে। কনক্লিন ঘটনাটিকে আগের রাতে পার্কে পুলিশের গুলি চালানোর সাথে যুক্ত করেন। বোন এখন নিয়ন্ত্রণের বাইরে। এক মুহূর্ত বিলম্ব না করে সে সরাসরি আদেশ জারি করে। মাত্র 1 মিনিটের মধ্যে 3 জন খুনিকে তাদের মিশন অর্পণ করা হয়। প্রথমজন হলেন বাস, যিনি একজন সঙ্গীত অধ্যাপক বলে মনে হচ্ছেন। দ্বিতীয়জন জার্মানির হামবার্গের একজন হ্যাকার এবং তৃতীয়জন ইটালির একজন সোনালী চুলের খুনি। 3 জনকেই দৈনন্দিন জীবনে একেবারে সাধারণ বলে মনে হয়, কিন্তু আদেশ পাওয়ার পর তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং ঠান্ডা মেজাজে কাজ করে। তারা নির্বোধ হত্যাকারী যন্ত্রে পরিণত হয়। প্যারিসের পথে মেয়েটি গাড়ির ভেতরে নীরবতা এবং উদ্বেগ ভাঙার চেষ্টা করার জন্য কথা বলতে থাকে, কিন্তু বোন পুরো পথ একটিও কথা বলে না। অবশেষে সে জিজ্ঞেস করে কেন সে এত চুপচাপ। বন্ড ব্যাখ্যা করে যে সে অনেক দিন ধরে ভালো ঘুমায়নি এবং তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। মেজাজ হালকা করার জন্য সে রেডিও চালু করে, কিন্তু শব্দ বন্ডকে বিরক্ত করে। সে রেডিও বন্ধ করে দেয় এবং ভাবছে কেন সে প্যারিসে যাওয়ার জন্য $2000 খরচ করছে। কিছুক্ষণ নীরবতার পর সে সত্যটি প্রকাশ করে, তার কিছুই মনে নেই। দক্ষিণ ফ্রান্সের জলে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়, যেখানে জেলেরা তাকে উদ্ধার করে। তার পিঠ থেকে 2টি গুলির টুকরো বের করা হয়। তখনই একজন অয়স্ক জেলে তার শরীরে একটি স্ফীতি লক্ষ্য করেন। যখন এটি কেটে খোলা হলো, তখন একটি ডিম্বাকৃতির ধাতব বস্তু বেরিয়ে এলো। বৃদ্ধ লোকটি একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এটি পরীক্ষা করলেন এবং উপরের বোতামটি টিপলেন। সাথে সাথে একটি সুইস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বেরিয়ে এলো। তারপর বৃদ্ধ লোকটি বুঝতে পারল যে এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়। বর্ণের জ্ঞান ফিরে আসার সাথে সাথেই সে পাগলের মতো বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ল। ভীত সন্ত্রস্ত বৃদ্ধ লোকটি পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করল, কিন্তু শেষ করতে পারল না। কিছুক্ষণের মধ্যেই বন্ড আবার অজ্ঞান হয়ে পড়ে।
দৃশ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত সিআইএ সদর দপ্তরের দিকে যায়, যেখানে একজন নার্ভাস অফিসার রিপোর্ট করতে আসেন। প্রশ্ন জাগে, একজন উচ্চপদস্থ এজেন্টও কোনো মিশনে ব্যর্থ হতে পারে। এদিকে নৌকায় ডোয়ার্ফ অন্যান্য জেলেদের সাথে মাছ ধরার জন্য বাজি ধরে। যদিও সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তবুও তার পেশিশক্তি এখনও সজীব। সে জটিল জট বাঁধতে জানে। তার পড়ার গতি বিদ্যুতের মতো দ্রুত এবং ভাষার উপর তার দক্ষতা অতুলনীয়। মনে হচ্ছে তার সমস্ত দক্ষতা সর্বোচ্চ স্তরে, কিন্তু এতে তার আসল পরিচয় প্রকাশ পায় না এবং সে অস্বস্তি বোধ করতে শুরু করে। শীঘ্রই নৌকাটি নোঙর করতে চলেছে। বৃদ্ধ জেলে তাকে কিছু টাকা দিয়ে বলেন যে পরিচিতদের ভাগ্যে আছে এবং তিনি আশা করেন যে বন শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। সম্পূর্ণ অচেনা জায়গায় দাঁড়িয়ে বন সম্পূর্ণ শূন্য বোধ করে। তার একমাত্র সূত্র হল সেই সুইস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। প্রশ্ন হল সে কিভাবে সত্যে পৌঁছাবে। এই মুহূর্তে বন হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। সাধারণ জগতে অদৃশ্যভাবে বেঁচে থাকার ক্ষমতা দেখানোর জন্য পরিচালকের এটি একটি ইচ্ছাকৃত পদক্ষেপ। তারা যখন সুইজারল্যান্ডে পৌঁছায় তখন রাত নেমে আসে এবং তাকে একটি তুষারাবৃত পার্কে ঘুমাতে বাধ্য করা হয়। ঠিক তখনই দুজন পুলিশ অফিসার আসেন। তার কোনো পরিচয়পত্র নেই এবং নিজের নামও মনে নেই। যখন একজন অফিসার তাকে ভয় দেখানোর চেষ্টা করেন, তখন বরণের শরীর স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিজেকে রক্ষা করার জন্য পুলিশ সদস্যের বন্দুকটি খুলে ফেলে। সে নিজেই বুঝতে পারে না যে সে কিভাবে এটি করতে পেরেছে। সে দ্রুত তার জ্যাকেট খুলে পালিয়ে যায়। এদিকে সিআইএতে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা একই সাথে একটি সাক্ষাৎকারের রেকর্ডিং দেখছেন। ভিডিওটিতে একজন আফ্রিকান যুদ্ধবাজ খোলাখুলিভাবে ক্যামেরার সামনে হুমকি দিচ্ছেন যে তিনি আমেরিকাকে শিক্ষা দেবেন। আসলে তিনি নাইজেরিয়ার একজন প্রাক্তন নেতা, যাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। এখন তিনি ফ্রান্সে রুকিয়ে আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবি করছেন। অন্যথায় তিনি আফ্রিকায় কর্মরত সিআইএ এজেন্টদের নাম প্রকাশ করবেন। সাক্ষাৎকারে তিনি সম্প্রতি একটি মারাত্মক আক্রমণ থেকে বেঁচে যাওয়ার দাবিও করেছেন এবং সরাসরি সিআইএকে দোষারোপ করেছেন। যদিও পরিচালক ঊর্ধ্বতনদের আশ্বস্ত করেন যে তাদের এজেন্টরা এত বোকা নয়, ওল্ড হোয়াইট এই কথা শুনে বুঝতে পারেন যে কিছু একটা ভুল আছে। মিটিং শেষ হবার পর সে সরাসরি ক্যাফে এলাকায় যায় এবং কনক্লিনকে জিজ্ঞাসা করে যে অপারেশনে কোনো বড় ধরনের বিপত্তি ঘটেছে কিনা। কনক্লিন অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করে যে যুদ্ধবাজকে হত্যার মিশন ব্যর্থ হয়েছে এবং তার দলের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কথা শুনে হোয়াইট বুঝতে পারে যে রক্তপাত শুরু হতে চলেছে। এদিকে দীর্ঘক্ষণ ঘোরাঘুরির পর বন ভীত সন্ত্রস্ত হয়ে ব্যাংকে প্রবেশ করে এবং সেফ ডিপোজিট বাক্সটি খোলার দাবি করে। কাউন্টারে থাকা মহিলাটি তাকে ওপর থেকে নিচে তাকায় এবং তার অবস্থা দেখে ঠান্ডা গলায় তাকে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখতে বলে। বন নম্বরটি লেখার সাথে সাথেই তার মনোভাব বদলে যায়। তাকে তৎক্ষণাৎ একটি বিশেষ লিফটে করে ভিআইপি রুমে নিয়ে যাওয়া হয়। ম্যানেজার সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকায় এবং আঙুলের ছাপ যাচাইয়ের জন্য অনুরোধ করে। কিছুক্ষণের মধ্যেই মেশিনটি তার পরিচয় নিশ্চিত করে। কিছুক্ষণ পরে ম্যানেজার একটি ভারী ধাতব বাক্স নিয়ে আসে। সে এটি ঘরে রেখে চলে যায়। বন আগ্রহের সাথে বাক্সটি খোলে। ভিতরে ওপরে তার নিজের ছবি সহ একটি আমেরিকান পাসপোর্ট রয়েছে। সে এখন জানতে পারে যে তার নাম জেসন বর্ন এবং তার ঠিকানা ফ্রান্সের প্যারিস। কিন্তু আনন্দের এই মুহূর্তটি ক্ষণস্থায়ী। নিজের স্তরটি খুলে ফেলা তাকে সম্পূর্ণ হতবাক করে দেয়। বাক্সের ভেতরে বিভিন্ন দেশের মুদ্রা, একটি পিস্তল এবং 6টি ভিন্ন দেশের পাসপোর্ট রয়েছে। প্রতিটি পাসপোর্টে তার ছবি রয়েছে, তবে প্রতিটির নাম আলাদা। এখন প্রশ্ন জাগে, আসলটাকে? খুব বেশি চিন্তা না করেই সে সব কিছু ব্যাগে ভরে নেয়। পিস্তলটা রেখে যায়। ব্যাংক থেকে বের হওয়ার সময় কেউ তাকে লক্ষ্য করে। বের হওয়ার সাথে সাথেই সে একটি রহস্যময় নম্বরে কল করে এবং তারপর সরাসরি প্যারিসে যায় জেসন বাইর নামে কোনো ফোন নম্বর নিবন্ধিত আছে কিনা তা জানতে। ফোন করতে যাওয়ার আগেই সে বুঝতে পারে একজন মহিলা পুলিশ অফিসার তার দিকে তাকিয়ে আছে। বন তৎক্ষণাৎ চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে ইতিমধ্যেই পুলিশের নজরে। সর্বত্র সাইরেন বাজছে এবং পুলিশের গাড়ি এগিয়ে আসতে শুরু করেছে। পরিস্থিতি বুঝতে পেরে বন তার পাসপোর্ট বের করে সোজা দূতাবাসে চলে যায়। দুজন পুলিশ পেছন থেকে এসে তাকে থামায়। লাইনে দাঁড়িয়ে বন্ডস লক্ষ্য করেন যে একই মহিলা ভিসা অফিসারের সাথে তর্ক করছেন। স্পষ্টতই অনুভব করছেন যে তাদের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। এখানেই বন তাকে প্যারিস ছেড়ে চলে যেতে বলে। এখন সে কেবল তার সহজাত প্রবৃত্তির উপর নির্ভর করছে। বোর্নের গল্প শোনার পর মহিলাটি আর কিছু বলে না। ইতিমধ্যে সিআইএতে কনক্লিন তার লোকদের দূতাবাসের চারপাশের ফুটেজ পরীক্ষা করতে বলেন এবং তার সন্দেহ অনুসারে ক্যামেরাগুলি একই মেয়েটিকে প্রকাশ করে। তার নাম মেরি, বয়স 26, হ্যানোভারে জন্ম। তার বাবা মা আর বেঁচে ছিলেন না।
এবং তার এক সৎ ভাই ছিল। সমস্যা ছিল মেরির কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। কনক্লিন, যিনি বিচ্যুতির জীবনযাপন করছেন, তিনি তাৎক্ষণিকভাবে গত 6 বছরে মেরি যেখানেই বসবাস করেছেন তার প্রতিটি স্থানের পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেন এবং তার ছবিগুলি ফিল্ড এজেন্টদের কাছে পাঠানোর নির্দেশ দেন। ফ্রান্সের অপারেশন শাখার টেকনিশিয়ানরা বোর্ন এবং মেরির ছবি ব্যবহার করে দ্রুত একটি বিশ্বব্যাপী ওয়ান্টেড পোস্টার তৈরি করেন। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য বোর্ন মেরিকে 6টি পাসপোর্টই দেখায় এবং জিজ্ঞাসা করে যে কে হবে সেই লোকটি যার শরীরে এত পাসপোর্ট, প্রচুর নগদ টাকা, একটি বন্দুক এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লুকিয়ে থাকবে। রাতের খাবারের পর তারা আবার রওনা দেয়। বোর্ন গাড়িতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ম্যারি তাকে নাস্তা দিয়ে জাগিয়ে তোলে, $2000 জন্য ধন্যবাদ জানায়। তারা শীঘ্রই বোর্নের ঠিকানায় পৌঁছায়, কিন্তু জায়গাটা কোথায় তা তার জানা নেই। বোন তার প্রতিশ্রুতি রক্ষা করে মেরিকে আরও কিছু ডলার দেয় এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করে। বোর্নের বিশ্বস্ততায় মুগ্ধ মেরি তাকে ছেড়ে যেতে অনিচ্ছুক। দুজনে অ্যাপার্টমেন্টের দরজায় পৌঁছে ঘণ্টা বাজায়। কিছুক্ষণ পরেই ভবনের তত্ত্বাবধায়ক আন্টি দৌড়ে এসে তাদের ভেতরে স্বাগত জানান। এখন আর কোনো সন্দেহ নেই যে বোন এখানেই থাকতেন। অ্যাপার্টমেন্টটি ভেতরের দিক থেকে সহজ হতে পারে, কিন্তু সবকিছুই খুব যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। প্রতিদিনের প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্র পাওয়া যায়। বোন ঘরের প্রতিটি কোণ সাবধানে পরীক্ষা করে, হয়তো কিছু একটা স্মৃতি ফিরিয়ে এনেছিল। জাহাজ চলাচল এবং নৌ চলাচল সম্পর্কিত বইগুলো তাকের ওপর স্তূপীকৃত ছিল, যা থেকে বোঝা যায় যে সে হয়তো কোনো জাহাজ চলাচল বা পরিবহন ব্যবসার সাথে জড়িত ছিল। আরামদায়ক পরিবেশ পেয়ে মেরি একটু আরাম করে। বোর্নের অনুমতি নিয়ে সে গোসল করতে বাথরুমে যায়। এদিকে বোন সত্যটা খুঁজে বের করার জন্য তাড়াহুড়ো করছে। টেবিলের ওপর রাখা ফোনটি ব্যবহার করে সে সম্প্রতি যে নম্বরগুলিতে কল করেছে তার একটিতে ডায়াল করে। দেখা যাচ্ছে এটি প্যারিসের হোটেল কুইনের নম্বর। বোন তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে যে জেসান বোন নামে কেউ সেখানে থেকেছেন কিনা, কিন্তু নেতিবাচক উত্তর পায়। সেই মুহূর্তে বোন বুঝতে পারে যে সে হয়তো অন্য নামে হোটেলে প্রবেশ করেছে। সে তৎক্ষণাৎ তার ব্যাগ খালি করে এবং পাসপোর্টের একটি নাম পড়ে কেইন বলে ডাকে, কিন্তু সে যে উত্তর পায় তা তাকে হতবাক করে দেয়। লোকটি প্রকাশ করে যে কেইন নামে একজন 2 সপ্তাহ আগে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে এবং তার জিনিসপত্র তার ভাই নিয়ে গেছে। এখন বোন বুঝতে পারে যে বিষয়টি যতটা সহজ মনে হয়েছিল ততটা সহজ নয়। তারপর তার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি জেগে ওঠে। একজন প্রশিক্ষিত এজেন্টের সহজাত প্রবৃত্তি তাকে সতর্ক করে দেয়, বিপদ আসন্ন। সে তৎক্ষণাৎ ফোন কেটে দেয় এবং নীরবে বিপদের সন্ধান করতে শুরু করে। শব্দ লোকানোর জন্য সে রান্নাঘরে যায়, ট্যাপ চালু করে এবং তারপর একটি ধারালো ছুরি তুলে নেয়। সে প্রতিটি ঘর এক এক করে পরীক্ষা করতে শুরু করে, কিন্তু তারপর মেরি বেরিয়ে আসে। পরিবেশ অদ্ভুত হয়ে ওঠে, তারপর একটু ঘনিষ্ঠ হয়ে ওঠে। এদিকে বোর্নের দৃষ্টি বারান্দার দিকে চলে যায়। মুহূর্তেই সে ঠান্ডা মারাত্মক উপস্থিতি টের পায়। সে ধীরে ধীরে এগিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে লোকটির হাত থেকে সাবমেশিন গানটি ছিনিয়ে নেয়। দুজন মাটিতে পড়ে যায় এবং সংঘর্ষ হয়। কোনো মঞ্চস্থ স্টান্ট নেই, কোনো ধীর গতি নেই, কেবল আসল মারাত্মক লড়াই। প্রতিটি আঘাত সরাসরি শরীরে আঘাত করে, দর্শকের হৃদয়কে দৌড়াতে থাকে। নিজেকে দুর্বল দেখে খুনি একটি ছুরি বের করে। বোন এড়াতে এবং পাল্টা আক্রমণ করার জন্য বক্সিং ফুটওয়ার্ক ব্যবহার করে। তার প্রতিটি গতিবিধি নিয়ন্ত্রিত। তার চারপাশের সবকিছুই অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। তার দৃষ্টি টেবিলে পড়ে থাকা একটি পেন্সিলের ওপর পড়ে। খুনি তার সর্বশক্তি দিয়ে শেষ আক্রমণ শুরু করে, কিন্তু বোন তাকে থামায়। সে তাকে জিজ্ঞাসা করে যে সে কে এবং কে তাকে পাঠিয়েছে, কিন্তু খুনি তার মুখ খোলে না। ইতিমধ্যে ম্যারি ব্যাগে 2টি কাগজের টুকরো দেখতে পায়। সেগুলিতে বোন এবং তার ছবি রয়েছে। এটা দেখে ম্যারি আতঙ্কিত হয়ে পড়ে এবং তাকে প্রশ্ন করতে শুরু করে। বোন তাকে পিছু হটায়, কারণ সে জানে যে প্রতিটি পেশাদার খুনিরই শেষ উপায় থাকে এবং খুনি সত্যিই আবার জেগে ওঠে। কিছুক্ষণ পরে সবকিছু শান্ত হয়ে যায়। বাইরে থেকে একটা চিৎকার আসে এবং বোন বুঝতে পারে যে খুনি আত্মহত্যা করেছে। তাদের গোপন আস্তানা এখন উন্মোচিত। বোন দ্রুত জিনিসপত্র গুছিয়ে নেয়। এই জায়গাটা আর নিরাপদ নয়। ম্যারি হতবাক। বোন তাকে নামতে সাহায্য করে, কিন্তু যখন তারা নিচে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে ভবনের তত্ত্বাবধায়ক আন্টি নিহত হয়েছেন। তারা নামার সাথে সাথেই মেরি বমি করতে শুরু করে। বোর্ন এক মুহূর্তও থামতে চায় না। সে জানে না যে ভিড়ের মধ্যে কেউ তাদের দেখছে। শীঘ্রই নিকি তার সংবাদদাতার কাছ থেকে খবর পায়। সে তৎক্ষণাৎ সদর দপ্তরে ফোন করে। কনক্লিন নির্দেশ দেয় যে পরিস্থিতি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু নিকি কেবল একজন সাপোর্ট এজেন্ট, একজন শীর্ষস্থানীয় ফিল্ড এজেন্ট নন। তবুও তাকে ফরাসি পুলিশের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে বোর্ন এবং মারি একটি স্টেশনে পৌঁছায়। বোর্ন মারিকে গাড়িতে থাকতে বলে। বোর্ন চলে যাওয়ার সাথে সাথেই মেরি পালানোর কথা ভাবে। সে চাবি দেখে টাকা গুনতে থাকে। বোর্ন কিছুক্ষণ পরে ফিরে আসে, কিন্তু যখনই সে বেরিয়ে আসে সে বুঝতে পারে যে মেরি নিখোঁজ। এক অদ্ভুত শূন্যতা আর আতঙ্ক তাকে ভর করে। ঠিক তখনই মেরি ব্যাগটা নিয়ে ফিরে আসে। সে এতটাই ভীত যে বোর্নের দিকে তাকাতেও পারছে না। বোর্ন তাকে পুলিশের কাছে যেতে বলে, তার পাসপোর্ট দেখাতে বলে এবং তাদের সবকিছু বলতে বলে। পুলিশ তাকে বিশ্বাস করবে, কিন্তু মেরি কাউকে বিশ্বাস করে না। এই মুহূর্তে সে কেবল বোর্নের সাথেই নিরাপদ বোধ করে।
বোর্ন স্পষ্ট করে দেয় যে যদি সে তার সাথে থাকে তাহলে বিপদ কখনোই শেষ হবে না, কারণ সে নিজেই সত্যের কাছে পৌঁছাবে। ঠিক তখনই একজন পুলিশ ওয়াকিটকি নিয়ে এগিয়ে আসে। পালানোর পরিবর্তে বোর্ন মেরিকে জিজ্ঞাসা করে যে গাড়িটি সম্প্রতি সার্ভিস করা হয়েছে কিনা। সে একটি মানচিত্র বের করে তার পালানোর পথ পরিকল্পনা করতে শুরু করে। ইতিমধ্যে আরও পুলিশের গাড়ি আসে। ম্যারি সম্পূর্ণ ভীত। তারপর শুরু হয় শহরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গাড়ির ধাওয়া। বোন এক ঝটকায় গাড়ি ঘুরিয়ে ফেলে, তার গাড়ির চাকা চিৎকার করে, আর সে অ্যাক্সিলারেটর জোরে চাপ দেয়। সে প্রতিটি কোনাকোনারা দিয়ে এমনভাবে ঘুরে বেড়ায় যেন শহরের প্রতিটি রাস্তায় সে মুখস্থ করেছে। সামনে জ্যাম দেখতে পেয়ে সে গাড়িটি না থামিয়ে ফুটপাথে টেনে আনে। পুলিশের গাড়িগুলি পিছু পিছু চলতে থাকে। কোণঠাসা বোধ করে সে দ্রুত ঘুরিয়ে গাড়িটি একটি সরু গলিতে নিয়ে যায়। ছোট গাড়ির সুবিধাগুলো এখন স্পষ্ট হয়ে উঠেছে। বোন উল্টো দিকে গাড়ি চালায়, যা তার কাছে অপরিচিত নয়। কিছুক্ষণের মধ্যেই সে তার পিছনে ধাওয়া করা বেশ কয়েকটি পুলিশের গাড়ি এড়িয়ে যায়, কিন্তু কিছু এখনও জেদ ধরে। সে আবার ফুটপাথে উঠে যায় এবং অবশেষে গাড়িটি একটি ভূগর্ভস্থ পার্কিং লটে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর বোন ম্যারিকে বলে যে গাড়িটি এখন অকেজো। সে গাড়ি থেকে সমস্ত আঙুলের ছাপ মুছে ফেলে, যাতে কোনো চিহ্ন না থাকে। ইতিমধ্যে ওয়ারলর্ড মর্গে আসেন এবং কেইনের মৃতদেহ দেখার জন্য জোর দেন। তিনি মৃতদেহের পিছন দিক পরীক্ষা করেন এবং তৎক্ষণাৎ বুঝতে পারেন যে এটি একই খুনি নয়, কারণ আসল খুনিকে দুবার গুলি করা হয়েছিল। সে দ্রুত বুঝতে পারে যে এটি সিআইএর আরেকটি কৌশল। প্যারিস শাখা তৎক্ষণাৎ কনক্লিনকে ফোন করে জানায় যে যুদ্ধের প্রভুকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং মৃতদেহটি অবাস্তব বলে প্রমাণিত হয়েছে। এই কথা শুনে কনক্লিনের হত্যা করার ইচ্ছা আবার জাগ্রত হয়। এবার মিশনটি অধ্যাপককে দেওয়া হয়, যিনি দূরপাল্লার স্নাইপিংয়ে সেরা। একটি হোটেলের ঘরে বোন মেরির চুল ধুয়ে দেয় এবং তারপর তার পরিচয় গোপন করার জন্য তার লম্বা চুল কেটে দেয়। ছোট বাথরুমে দুজনে অসাবধানবশত ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং পরিবেশ কিছুটা আবেগঘন এবং রোমান্টিক হয়ে ওঠে। যখন মেরি জেগে ওঠে, বোন সম্পূর্ণ প্রস্তুত। সে ইতিমধ্যেই ঘর থেকে প্রতিটি আঙুলের ছাপ মুছে ফেলেছে। বোন তাকে বলে যে তাদের এখন হোটেল কুইনে যেতে হবে, কেইনের প্রবেশপত্র এবং বিলের রেকর্ড খুঁজে বের করতে। এদিকে ওয়ারলর্ডস হোটেলে তার লোকেরা তাকে বোঝানোর চেষ্টা করছে যে সরাসরি আমেরিকার মুখোমুখি হওয়া ঠিক নয়, কিন্তু সে শোনে না। সে বুঝতে পারে না যে আমেরিকার জন্য তাকে হত্যা করা পিঁপড়ে পিষে ফেলার মতো হবে। অধ্যাপক তার কাজটি স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করেন। তার স্নাইপার রাইফেলটি খুলে শান্তভাবে চলে যান। ইতিমধ্যে বোন এবং ম্যারি হোটেল কুইনে পৌঁছান। ভেতরে যাওয়ার আগে তারা সময় নির্ধারণ করে এবং শেষবারের মতো তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করে। হোটেলের একাধিক প্রস্থান পথ আছে। তারা বের হওয়ার সময় ডান কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত নেয়, যদি তাদের মনে হয় কেউ তাদের অনুসরণ করছে। যদি ট্যাক্সি না পাও, তাহলে পিছনে না থাকিয়ে সোজা সামনের দিকে হাঁটতে থাকো। তারা ভেতরে ঢুকতেই মেরি নিরাপত্তারক্ষীদের গুনতে শুরু করে। বন্ড ফোন বুথ থেকে হোটেলে ফোন করে, কিন্তু কেউ উত্তর দেয় না। ঠিক তখনই বাইরে থেকে জানালায় টোকা পড়ে। মেরি বলে, এত জটিল পরিকল্পনা করার দরকার নেই, শুধু গিয়ে জিজ্ঞাসা করা সহজ হবে। এদিকে হোয়াইট কনক্লিনকে জিজ্ঞাসা করে যে যুদ্ধবাজকে কে হত্যা করেছে। কনক্লিন কেবল বার্নসকে দোষারোপ করে, বলে যে এটি তার লক্ষ্য ছিল। নিয়ম অনুসারে বোনকে 24 ঘন্টার মধ্যে ফিরে আসতে বলা হয়েছিল। পাস পাওয়ার পর বন কেইন সম্পর্কে কোনো সূত্র পাওয়ার আশায় ফোন করতে থাকেন। রাত নাগাদ তিনি একটি নিরাপত্তা সংস্থার কাছে পৌঁছান। ইতিমধ্যে ফরাসি পুলিশ একটি কল আটকে দেয় এবং ছোট গাড়িটি খুঁজে পায়, যা তাদের বোনের অবস্থান সম্পর্কে একটি সূত্র দেয়। অবিলম্বে অধ্যাপক একটি নতুন মিশন পান। পরের দিন সকালে বোন সরাসরি নিরাপত্তা সংস্থার কাছে যায়। কর্মীরা তাকে অভ্যর্থনা জানায় এবং তাকে একটি অফিসে নিয়ে যায়। কোম্পানির ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে সে কি নৌকাটি কিনতে চায় কিনা। বন সেখানে ইয়ট সম্পর্কিত কিছু ফাইল খুঁজে পায়। এরপর সে পূর্ণরূপে নিশ্চিত হয়ে যায় যে সে কেইন। সে মেরিকে বলে যে সে আসলে কেইন, কিন্তু ঠিক তখনই মেরি মর্গে ফোন করে এবং তাদের জানায় যে কেইনের মৃতদেহ এখনও সেখানেই রয়েছে। সত্য জানার জন্য দুজনে সোজা মর্গে যায়। কর্মচারী কিছু টাকার বিনিময়ে তাদের কেইনের মৃতদেহ দেখাতে রাজি হয়। বোন একবার দেখে নিতে চায়, কিন্তু কর্মচারী দ্বিধা করে, কারণ তার বস আসতে চলেছে। বোন আরও টাকা দেয় এবং ফ্রিজার খোলা হয়, কিন্তু ভেতরে কোনো মৃতদেহ নেই। মৃতদেহটি অদৃশ্য হয়েছে। ঠিক তখনই মালিক ফিরে আসে। বোন তাকে সরাসরি জিজ্ঞাসা করে, মৃতদেহটি কোথায় গেল। মালিক প্রশ্নটি এড়িয়ে যান এবং কেবল বলেন যে কেইনের ভাই কত রাতে এসেছিলেন। বোন তর্ক করেন না, তিনি দর্শনার্থীর তালা ছিঁড়ে ফেলেন। তিনি একই কাগজে যুদ্ধের লর্ডের নাম দেখতে পান। ইয়ার্ডের ফাইলগুলিতেও একই নাম রয়েছে। এটা স্পষ্ট হয়ে ওঠে যে এই পুরো খেলায় ওয়ারলর্ডের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সময় নষ্ট না করে দুই ব্যক্তি ওয়ারলর্ডের হোটেলে ছুটে যায়, কেবল তাকে খুন করা অবস্থায় দেখতে পায়। বিষয়টির গভীরে যাওয়ার জন্য তারা তার সাথে একটি সংবাদপত্রে সাক্ষাৎকার কেনে। প্রতিবেদনে বলা হয়েছে যে 3 সপ্তাহ আগে মার্সেইয়ের কাছে সমুদ্রে তার নৌকায় আক্রমণ করা হয়েছিল। আক্রমণকারীকে 2 বার গুলি করা হয়েছিল। সময়, স্থান এবং পরিস্থিতি সবকিছুই বোনের সাথে মিলে যায়। এই ঘটনাটি মারিকে গভীরভাবে আতঙ্কিত করে। ফেরার যাত্রা জুড়ে তারা নীরব থাকে। যখন তারা তাদের হোটেলের কাছে পৌঁছায়, বোনের প্রবৃত্তি আবার কাজ করে। 2টি পুলিশ মোটরসাইকেল দ্রুত গতিতে চলে গেল। বন তৎক্ষণাৎ ড্রাইভারকে থামতে নির্দেশ দিল। সে বুঝতে পারল যে তাদের ফাঁসি হয়ে গেছে। ম্যারি মনে করছে বোন অকারণে আতঙ্কিত, কিন্তু আসলে হোটেলটি ঘিরে ফেলা হয়েছে। ভিড়ের মধ্যে অধ্যাপকও উপস্থিত। যখন ম্যারি এখনও তার কথা বিশ্বাস করে না, তখন বোন একটি পুলিশের গাড়ির জানালা ভেঙে বোন এবং ম্যারি উভয়ের ছবি সহ একটি ওয়ান্টেড পোস্টার বের করে। এটি দেখে ম্যারি সম্পূর্ণ ভীত হয়ে পড়ে। সে দৌড়াতে শুরু করে এবং বনকে দূরে থাকতে অনুরোধ করে, কিন্তু এখন তাদের ভাগ্য
জড়িয়ে গেছে। বন জানে যে সে একাই পালাতে পারবে, কিন্তু যদি ম্যারিকে একা ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হবে। এদিকে কনক্লিন রেগে ফরাসি পুলিশকে বোকা বলে ডাকে। হোটেল ঘিরে ফেলার উদ্দেশ্য বনকে সতর্ক করা। তবুও তাকে আশ্বস্ত করা হয় যে বন ট্রেন বা বিমানে যেতে পারবে না, সে বেশি দূরে যাবে না। তিনি আদেশ দেন যে প্রতিটি পুলিশি গতিবিধি পর্যবেক্ষণ করা হোক এবং মেরির পূর্বের আস্তানাগুলি তদন্ত করা হোক, কারণ বন এখন তার উপর নির্ভর। বিশ্লেষক 4টি জায়গা চিহ্নিত করেছেন যেখানে মেরি আগে বাস করেছেন এবং যেমনটি প্রত্যাশা করা হয়েছিল মেরি তার সৎ ভাইয়ের পুরনো বাড়ি বলে। অনেকক্ষণ ধরে কোনো উত্তর নেই, যা স্পষ্ট করে দেয় যে সেখানে কেউ বাস করে না। দুজনে একটি গাড়ি চুরি করে তার ভাইয়ের বাড়িতে যায়। ইতিমধ্যে 24 ঘন্টা কেটে গেছে, কিন্তু বার্নস ফিরে আসেনি। হোয়াইট কনক্লিনকে জিজ্ঞাসা করে যে সে উচ্চপদস্থদের কাছে কি উত্তর দেবে। অপারেশনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কনক্লিন জানে পরিস্থিতি সামাল না দিলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে বর্ন এবং ম্যারি একটি ছোট গ্রামে পৌঁছায়। মেরি একটি ফুলদানির নিচে চাবিটি খুঁজে পায়, কিন্তু বর্নের জন্য দরজা খোলা কোনো বড় ব্যাপার নয়। ভেতরে আলো জ্বলছে এবং ক্রিসমাস ট্রি সাজানো। এর অর্থ হলো কেউ একজন সেখানে বাস করছে। ঠিক তখনই বাইরে একটি গাড়ির শব্দ হয়। মেরির সৎ ভাই ইমান বাড়ি ফিরে আসে। দুজনের মধ্যে পরিস্থিতিটা একটু অস্বস্তিকর, কিন্তু ইমান মাত্র 1 রাত থাকতে রাজি হয়। রাতের খাবারের পর সে তাদের জন্য একটি ঘর ঠিক করে। ইতিমধ্যে সিআইএ মেরির ফোনের অবস্থানটি পেয়ে যায়। নিকি প্রফেসরের সাথে দেখা করে এবং তাকে ঠিকানা দেয়। সেই রাতেই হঠাৎ করে মেরি জেগে ওঠে এবং দেখতে পায় বন ঘর থেকে নিখোঁজ। সে তাকে খুঁজতে গিয়ে দেখে যে সে বাচ্চাদের বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। বন ব্যাখ্যা করে যে সে বাচ্চাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। সেই মুহূর্তে তার মাথায় একটা ধারণা আসে। সে আর জানতে চায় না যে সে আসলে কে। সে এই সব থেকে পালিয়ে কোথাও লুকিয়ে মেরির সাথে শান্ত জীবন যাপন করতে পারে। সকাল ঘনিয়ে আসার সাথে সাথে তারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক তখনই বাচ্চারা এসে জানায় যে কুকুরটি নিখোঁজ। বনের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বিপদে সতর্ক করে। সে বাচ্চাদের নিয়ে বেসমেন্টে লুকিয়ে থাকে। সেই মুহূর্তে খুনি ফোন লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। বন ড্রয়ারের 7টি গুলি দেখতে পায়। সে অনুমান করে যে বন্দুকটি ক্যাবিনেটের ওপরে লুকানো থাকবে এবং প্রকৃতপক্ষে সে সেখানে এটি খুঁজে পায়। বন বন্দুকটি পরীক্ষা করে। ম্যাগাজিনে তার প্রয়োজনীয় সংখ্যক গুলি রয়েছে। সে বেসমেন্টে বাচ্চাদের চুপ করে থাকতে বলে এবং উপরের তলায় চলে যায়। ঘরটি ভয়ঙ্করভাবে নীরব হয়ে যায়। তারপর সে উপরের মেঝেতে একটি মৃদু শব্দ শুনতে পায়। বোর্ন বুঝতে পারে যে তার সামনের ব্যক্তিটি একজন অত্যন্ত পেশাদার মানুষ। বোর্ন তলদেশে পৌঁছে খুনিটি জীবিত কিন্তু গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। সে তার দিকে বন্দুক তাক করে। খুনি শান্তভাবে জিজ্ঞাসা করে যে সে কি জানে সে কে। প্রথমবারের মতো বোর্ন কার আসল পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। কিলার তাকে বলে যে তারা দুজনেই একই প্রোগ্রামের অংশ ছিল। তাদের কাজ ছিল বিনা প্রশ্নে হত্যা করা। বোর্ন জিজ্ঞাসা করে কেন তাকে হত্যা করা হচ্ছে। কিলার বলে কারণ বোর্ন আর নিয়ন্ত্রণে নেই। কিলার বোর্নকে তার অতীত সম্পর্কে বলে। সে বলে যে বোর্ন কখনো প্রশ্ন করেনি, কেবল সম্মানের পিছনে লেগেছে। এই কথা শুনে বোর্নের মুখ অভিব্যক্তিহীন হয়ে যায়। সে কেবল বলে যে সে আর সেই ব্যক্তি নেই। খুনি শেষবারের মতো গুলি করার চেষ্টা করে, কিন্তু বোর্ন প্রথমে ট্রিগার টিপে দেয়। খুনি ঘটনাস্থলেই মারা যায়। বোর্ন তার দেহ সেখানে রেখে ঘরের ভেতরে ফিরে আসে। সে বাচ্চাদের এবং মেরিকে বাইরে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যায়। পুলিশের সাইরেনের শব্দ ক্রমশ ঘনিয়ে আসছে। বোর্ন জানে এখানে থাকা অসম্ভব। কিছুক্ষণ পরেই পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। কনক্লিন খবর পান যে অধ্যাপককে হত্যা করা হয়েছে। এই কথা শুনে তার মুখ থুবড়ে পড়ে। হোয়াইট স্পষ্টভাবে তাকে বলে যে জিনিসগুলি অনেক এগিয়ে গেছে। কনক্লিন জানে যে সে একটি গুরুতর ভুল করেছে। সে প্রমাণ নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ব্যবস্থা তার বিরুদ্ধে চলে গেছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গল্পটি কয়েক মাস পরে একটি শান্ত পরিবেশে উন্মোচিত হয়। মেরি এখন একটি ছোট শহরে থাকে। সে বাচ্চাদের সঙ্গীত শেখায় এবং প্রথমবারের মতো তার জীবন শান্তিতে আছে বলে মনে হচ্ছে। তার অতীত এখনও তাকে তাড়া করে বেড়ায়। তার মুখের সেই পুরনো নীরবতা এখনও রয়ে গেছে, কিন্তু এখন তার চোখে কোনো ভয় নেই। সে এখনও পুরোপুরি জানে না সে কে, কিন্তু সে জানে সে কি হতে চায় না। গল্পটি এখানেই শেষ। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়।